ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা জননতন্ত্র নিয়ে পড়বো। ঠিক আছে, তোমাদেরকে আমরা যেমনটা বলেছিলাম যে প্রত্যেকটা দিন আমরা আলাদা আলাদা টপিক থেকে আলোচনা করব রেলওয়ে পরীক্ষা, এবং প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন ধরনের রেলের পরীক্ষাতে এসেছে। যেমন প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো সেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা গ্রুপ ডি তে এসেছিল। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্নটা রয়েছে, বয়ঃসন্ধিকালে মানবদেহে বিভিন্ন পরিবর্তন ঘটে। নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে কোনটি শুধুমাত্র মেয়েদের যৌন পরিপক্কতার সাথে জড়িত? এই জায়গাটা ভালো করে পড়বে, শুধুমাত্র মেয়েদের যৌন পরিপক্কতার সাথে সম্পর্কিত। ঠিক আছে, শুধুমাত্র মেয়েদের। বলছে স্তন্যপায়ী গ্রন্থির বৃদ্ধি, তাদের চেহারা সম্পর্কে সচেতন, ব্রণসহ তৈলাক্ত ত্বক, নাকি শরীরের বিভিন্ন অংশে চুল পড়া। এটা গোড়া নয়, অ্যাকচুয়ালি পড়া। ঠিক আছে, দেখো বয়ঃসন্ধিকালে মেয়েদের যেটা মেনলি হয় সেটা হচ্ছে কি, এই অপশনগুলো অনুযায়ী সেটা হচ্ছে স্তন্যপায়ী গ্রন্থির বৃদ্ধি বা স্তনের বৃদ্ধি। ঠিক আছে, ব্রেস্টের বৃদ্ধিটা মেনলি বয়ঃসন্ধিকালে মেয়েদের হয়। দেখো বয়ঃসন্ধিকাল বলতে কি বোঝায়? অ্যাডোলেসেন্ট এজ, মানে যে সময়টায় ছেলে এবং মেয়ে উভয়েরই কিছু পরিবর্তন দেখা যায়। বিশেষ করে আমাদের যে পুরুষদের যেমন দাড়ি বেরোনো, ঠিক আছে, মহিলাদের মেয়েদের ক্ষেত্রে সেরকম মানে মাসিক চক্র শুরু হওয়া, এগুলো সব কিন্তু একটা যৌন পরিপক্কতার এক্সাম্পল। ঠিক আছে, তো পুরুষদের ক্ষেত্রে এই যে বয়ঃসন্ধি কালটা, এটা শুরু হয় 12 বছর বয়স থেকে। ঠিক আছে, সাধারণত পুরুষদের ক্ষেত্রে হয় 12 থেকে 16। ঠিক আছে, তার মধ্যেই কিন্তু এই পরিবর্তনগুলো দেখা যায়। গলার ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, ঠিক আছে, দাড়ি গোঁফ বেরানো। আর মহিলাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এটা হয়ে যায় তোমার 10 বছর বয়স থেকে 14 বছর বয়সের মধ্যে। ঠিক আছে, মেয়েদের বয়ঃসন্ধি কালটা আগে শুরু হয় ছেলেদের তুলনায়। ঠিক আছে, দেখো এই যে মেয়েদের স্তন গ্রন্থি বৃদ্ধি পাচ্ছে, এটার পিছনেও একটা হরমোনাল চেঞ্জ হয়। ঠিক আছে, তো এর জন্য দুটো হরমোন খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ইস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এরপর তোমরা বলবে এই বয়ঃসন্ধি কালটা যদি না আসে তখন কি হতে পারে? বয়ঃসন্ধি কালটা যদি না আসে তখন এই যে বংশ বিস্তার মানুষদের মধ্যে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ এই বয়ঃসন্ধি কালের সময় থেকেই পুরুষ এবং মহিলা দুজনকার ক্ষেত্রে কি হয়, বংশ বিস্তার করার ক্ষমতাটা বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন মহিলাদের ক্ষেত্রে যেমন মাসিক চক্র শুরু হচ্ছে, তো সেই সময় কি হয়, ডিম্বাণু তৈরি হওয়া শুরু করে। ঠিক আছে, এবং ডিম্বাণু এবং শুক্রাণু এই দুটা মিলিত হয়েই তো একটা নতুন জীবন তৈরি করে। তো এই সমস্ত কিছুই কিন্তু একটা বয়ঃসন্ধি কালের মধ্যে দিয়েই শুরু হয়। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি অযৌন প্রজননের উদাহরণ নয়? মানে অযৌন জননের উদাহরণ নয়। গ্রাফটিং, পরাগায়ন, বাইনারি ফিশন, নাকি বডিং। এটা অ্যাকচুয়ালি বডিং নয়, বাডিং। ঠিক আছে, বলছে বাই অযৌন জনন, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, জনন দু প্রকার, একটা হচ্ছে যৌন জনন আর একটা হচ্ছে অযৌন জনন। ঠিক আছে, যৌন এবং অযৌন। তো অযৌন জননের এক্সাম্পল কোনটা নয়? গ্রাফটিং, পরাগায়ন, বাইনারি ফিশন, নাকি বডিং। তো দেখো এই যে পরাগায়ন, এটা কিন্তু অযৌন জননের এক্সাম্পল নয়। এটা ফুলেদের মধ্যে হয়। কাদের মধ্যে? ফুল, ফ্লাওয়ার। ঠিক আছে, পরাগের মাধ্যমে তাদের কি হয়, নতুন বীজ তৈরি হয়। ঠিক আছে, এটাকে অনেক জায়গায় পলিনেশনও লেখা থাকে। ঠিক আছে, আচ্ছা, বাডিং বা যেটাকে আমরা বলি কোরকোদগম। ঠিক আছে, কি বলি? কোরকোদগম। এই জিনিসটা কি? কোরকোদগম হচ্ছে তোমার কোনো একটা প্রাণী, ঠিক আছে, কোনো একটা সেল বা কোনো একটা অঙ্গের যদি সেটা আলাদা হয়ে যায় এবং নতুন একটা অপত্যের সৃষ্টি করে, তখন তাকে বলা হচ্ছে বাডিং। আরেকটা হচ্ছে তোমার বাইনারি ফিশন। বাইনারি ফিশন মেনলি কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। সেখানে কি হয়, একটা প্যারেন্ট সেল থেকে
এখানে কি হয়, একটা প্যারেন্ট সেল থেকে দুটা ডটার সেল তৈরি হয়, দুটা ডটার সেল তৈরি হয়। এটাকে বলা হচ্ছে তোমার বাইনারি ফিশন, ঠিক আছে। আরেকটা থাকে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। খণ্ডীভবনটা কি, যখন কোনো একটা প্রাণীর একটা খণ্ড থেকে নতুন প্রাণীর উৎপত্তি হয়, যেমন স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি হয়, তার একটা খণ্ড থেকে নতুন আরো একটা নতুন জীবন তৈরি হয়, এটাকে বলা হচ্ছে খণ্ডীভবন, ঠিক আছে। আরেকটা থাকে পার্থোজেনেসিস। পার্থোজেনেসিসটা কি, পার্থোজেনেসিসটা হচ্ছে যৌন সংসর্গ ব্যতীত সন্তান জন্ম, মানে কোনো রকম সেক্সুয়াল সম্পর্কে যাওয়া ছাড়াই সন্তান জন্ম দেওয়ার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে পার্থোজেনেসিস, ঠিক আছে। এটাও গ্রুপ ডিতে এসেছিল। নেক্সট, কোন জীবের লিঙ্গ জেনেটিক্যাল নির্ধারিত হয় না, ঠিক আছে। জেনেটিক্যালি নির্ধারণ হয় না, মানে ক্রোমোজোমের মাধ্যমে নির্ধারিত হয় না। চড়ুই, প্রজাপতি, শামুক নাকি মথ? তো দেখো, এটা গ্রুপ ডি 2022-এর প্রশ্ন। তো ক্রোমোজোমের মাধ্যমে কাদের যে লিঙ্গ সেটা নির্ধারিত হয় না, সেটা হচ্ছে শামুক। শামুকের লিঙ্গ কিন্তু ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে হয় না। অন্যান্য ক্ষেত্রে, তোমরা যদি মানুষের ক্ষেত্রেই দেখো, তো মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণের পদ্ধতি কি, পুরুষদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোম সেটা এক্স ওয়াই থাকবে, এবং মহিলাদের ক্ষেত্রে কি থাকবে, এক্স এক্স, ঠিক আছে। টোটাল আমাদের 46টা রয়েছে ক্রোমোজোম, তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, ঠিক আছে, আর এক জোড়া সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে পুরুষদের ক্ষেত্রে হবে এক্স এবং ওয়াই, এবং মহিলাদের ক্ষেত্রে হবে এক্স এবং এক্স। তাহলে 22 প্লাস এক্স এক্স যদি ক্রোমোজোম থাকে, তাহলে তার মানে এটা হচ্ছে মহিলা, ঠিক আছে, মেয়ে। আর যদি 22 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, মানে 22 জোড়া আর তার সাথে এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, তার মানে এটা হচ্ছে পুরুষ। তাহলে এই যে 22 জোড়া ক্রোমোজোম রয়েছে, এটাকে বলা হচ্ছে অটোজোম। এটা আমাদের শরীর গঠন করে। আর এই যে এক্স ওয়াই দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। এটা আমাদের কি করে, এটা আমাদের সেক্স নির্ধারণ করে, আমাদের লিঙ্গ আমরা পুরুষ না মহিলা সেটা নির্ধারণ করে এই অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই, মহিলাদের ক্ষেত্রে ডবল এক্স। নেক্সট, মৌখিক গর্ভনিরোধক বড়ি ড্যাশ বন্ধ করে কাজ করে, যেটাকে আমরা বলি কন্ট্রাসেপটিভ পিলস, ঠিক আছে। মৌখিক গর্ভনিরোধক বড়ি ড্যাশ বন্ধ করে কাজ করে, মানে গর্ভনিরোধক বড়ির মেন কাজ কি, যাতে বাচ্চা না হয়, ঠিক আছে। তো সেটা কিভাবে কাজটা করে, ডিম্বস্ফোটনের মাধ্যমে, নাকি ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণের মাধ্যমে, নাকি নিষিক্তকরণ এবং রোপণের মাধ্যমে, নাকি ডিম্বস্ফোটন এবং ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে? তো দেখো, মৌখিক যে গর্ভনিরোধক বড়ি, যেমন সহেলি 72 রয়েছে, তো এগুলো কি কাজ করে, এই যে বডিটা, এই ট্যাবলেটটা যেটা খাওয়া হয়, তার মাধ্যমে আমাদের যে ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ, এই দুটো জিনিসকে বন্ধ করে দেয়। কি বন্ধ করে, ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ, এই দুটো পদ্ধতিকে বন্ধ করে দাও। দেখো, ডিম্বস্ফোটন মানে কি, যেটাকে বলা হচ্ছে ওভিউলেশন, ঠিক আছে। ওভিউলেশন, ওভিউলেশন কি, ওভিউলেশন হচ্ছে যখন একটা ম্যাচিউর এগ, ঠিক আছে, যখন একটা ম্যাচিউর ডিম ওভারির থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। যখন একটা ম্যাচিউর ডিম কি হচ্ছে, ওভারি থেকে, মেয়েদের যে ওভারি রয়েছে সেই ওভারির থেকে বেরিয়ে আসে, ঠিক আছে। ডিম্বাশয় থেকে যখন একটা ম্যাচিউর এগ বেরিয়ে আসে, তখন তাকে বলা হচ্ছে ওভিউলেশন। আর আরেকটা হচ্ছে নিষিক্তকরণ, ফার্টিলাইজেশন, ঠিক আছে। আরেকটা হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনটা কি, যখন এই যে এখান থেকে একটা ম্যাচিওর ডিম্বাণু বলতে পারো, ঠিক আছে, সেটা কি হচ্ছে, ডিম্বাশয় থেকে বেরিয়ে আসছে, এটা বেরিয়ে আসছে। আবার যখন মেল স্পার্ম, ঠিক আছে, যখন শুক্রাণু গিয়ে পড়ে এই ডিমটার সাথে মিশছে, তখন সেটাকে বলা হচ্ছে নিষিক্তকরণ, ঠিক আছে। দেখো মেনলি কিভাবে যে বাচ্চাটা হয়, কিভাবে দেখো, এখানে ধরো ওভারি রয়েছে, আর এটা হচ্ছে তোমার পুরুষদের, মেলদের থাকছে টেস্টিস, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আসছে কি, একটা ডিম আসছে, যেটাকে আমরা বলি ডিম্বাণু, ঠিক আছে, একটা ম্যাচিওর ডিম। আবার পুরুষদের শরীর থেকে কি আসে, মেল স্পার্ম, শুক্রাণু। তো এই ডিমের সাথে যখন শুক্রাণুটা মিলে, তখন তৈরি হয় বাচ্চা, ঠিক আছে।
এই যে মিলছে, যেখানে ডিম এবং শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু যেখানে মিলন ঘটছে, এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। ঠিক আছে, ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন পদ্ধতিকে বলা হচ্ছে ফার্টিলাইজেশন। এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসার পদ্ধতিকে বলা হচ্ছে ওভিউলেশন বা ডিম্বস্ফোটন। তো এই যে গর্ভনিরোধক বড়ি রয়েছে, এগুলো কি করে, এই ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ এই দুটো ঘটনাকেই বন্ধ করে দেয়। ঠিক আছে, মানে ওভিউলেশনও হতে দেয় না এবং ওভিউলেশনও হয় না এবং ফার্টিলাইজেশন তো স্বাভাবিকভাবে হবে না। ঠিক আছে, আরেকটা বলছে ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশনটা কি? ইমপ্লান্টেশনটা হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে মহিলাদের ক্ষেত্রে একটা হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, যেটা হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। কি হরমোন? গোনাডোট্রপিন হরমোন। ঠিক আছে, দেখো এই যে গোনাডোট্রপিন হরমোনটা রয়েছে, এই হরমোনটা মেনলি কখন ক্ষরিত হয় জানো মহিলাদের মধ্যে? যখন তারা প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্সির সময় এই হরমোনটা ক্ষরণ হয়। ঠিক আছে, তো ইমপ্লান্টেশন হচ্ছে যখন কোনো একটা মহিলা প্রেগনেন্ট, তাকে এই হরমোনটা ক্ষরণ করতে বাধ্য করা। ঠিক আছে, শরীরে কিছু এমন কাজ হয় যার মাধ্যমে কি হয় যে গোনাডোট্রপিক হরমোনটা রিলিজ হচ্ছে। মানে দেখো, যে কোনো হরমোনকে ক্ষরণ করতে গেলে কি করতে হয়, একটা ট্রিগার করতে হয়, বাইরের থেকে ট্রিগার করতে হয়। ঠিক আছে, তো গোনাডোট্রপিক হরমোন যে প্রেগনেন্সির সময় ক্ষরণ হবে, তো শরীরকে তো সেটা জানাতে হবে যে এই হরমোনটা এই সময় প্রয়োজন। তো এই যে জানানোর পদ্ধতিটা, এটাই হচ্ছে ইমপ্লান্টেশন। ঠিক আছে, নেক্সট, ড্যাশ কিছু সরীসৃপের মধ্যে নিষিক্ত ডিমের লিঙ্গ নির্ধারণ করে। ড্যাশ কিছু সরীসৃপের মধ্যে নিষিক্ত ডিমের লিঙ্গ নির্ধারণ করে। ঠিক আছে, তাপমাত্রা, আর্দ্রতা, অ্যালোজোম নাকি স্বয়ংক্রিয়। মানে কি বলতে চাইছে, কিছু সরীসৃপ রয়েছে তাদের মধ্যে যে লিঙ্গটা হবে সেটা কিসের মাধ্যমে নির্ধারণ করা হয়? তাপমাত্রার মাধ্যমে, নাকি আর্দ্রতার মাধ্যমে, নাকি অ্যালোজোমের মাধ্যমে, নাকি এটা অটোমেটিকলি হয়ে যায়? তো দেখো, সরীসৃপদের মধ্যে কি হয়, টেম্পারেচারের মাধ্যমে যে লিঙ্গটা সেটা নির্ধারণ করা হয়। এই যে পদ্ধতি, এটাকে বলা হয় টিএসডি পদ্ধতি। টিএসডি পদ্ধতি, টিএসডি বলতে কি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। ঠিক আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন। ঠিক আছে, তো এইটা হচ্ছে টিএসডি পদ্ধতি, যেটা সরীসৃপদের মধ্যে করা থাকে, মানে সরীসৃপের মধ্যে করা হয় আর কি। নেক্সট, নিচের কোনটি বয়ঃসন্ধিকালীন বিকাশের অংশ নয়? বয়ঃসন্ধিকালীন বিকাশের অংশ নয় বলেছে। ঠিক আছে, স্থূলতা, যেটাকে আমরা বলি ওবেসিটি, যেটা অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। ঠিক আছে, নাকি ব্রণ হচ্ছে, নাকি ঋতুস্রাব, নাকি ভয়েস পরিবর্তন। দেখো, ব্রণ হওয়া বা মেনসুরেশন, যেটাকে বলা হচ্ছে তোমার ঋতুস্রাব বা মাসিক চক্র, ঠিক আছে, এবং ভয়েস পরিবর্তন, আমাদের গলার যে আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো সবই কিন্তু একটা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন। প্রত্যেকটা মানুষেরই বয়ঃসন্ধিকালে ব্রণ কিন্তু হয়। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব হয়, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে ভয়েসের পরিবর্তন হয়, গলার আওয়াজ পরিবর্তন হয়। কিন্তু ওবেসিটি, যেটা স্থূলতা আমরা যেটাকে বলি, সেটা কিন্তু কোনো রকম বয়ঃসন্ধিকালীন বিকাশ নয়। স্থূলতা বিভিন্ন কারণে হতে পারে, থাইরয়েডের কারণে হতে পারে, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাওয়ার কারণে হতে পারে। ঠিক আছে, তো স্থূলতা কিন্তু বয়ঃসন্ধিকালীন বিকাশের অংশ নয়। নেক্সট, একটি কোষ যা বিভাজিত হয় না, এমন কোনো কোষ যদি সেটা বিভাজিত না হয়, তখন ডিএনএটা কিসের হিসাবে বিদ্যমান থাকে, কি হিসাবে থাকে, মানে কি কি রূপে থাকে আর কি। হিসাবে বলতে কোন রূপে সেটা থাকে? ক্রোমোজোম, জিন, নিউক্লিওপ্লাজম নাকি ক্রোমাটিন সংগ্রহ। ঠিক আছে, বলছে যখন কোনো একটা কোষ বিভাজিত হয় না, তার মধ্যে যে ডিএনএটা থাকে, ঠিক আছে, যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা কিভাবে থাকে? ক্রোমাটিন সমগ্র হিসাবে থাকে। ঠিক আছে, ক্রোমাটিন সমগ্র হিসাবে থাকে। দেখো, এটা হচ্ছে একটা কোষ, ধরো, ঠিক আছে, এটা একটা কোষ। এই কোষের মধ্যে কি থাকে? নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? এটা হচ্ছে ক্রোমোজোম।
ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, আর জিনের মধ্যে থাকে ডিএনএ। ঠিক আছে, নেক্সট, মানব পুরুষদের দ্বারা উৎপাদিত গ্যামেট অর্ধেক কোন ক্রোমোজোমে পরিপূর্ণ হবে? দেখো পুরুষদের ক্ষেত্রে যে গ্যামেট বা যে ক্রোমোজোমটা তৈরি হয়, যখন সেটার থেকে একটা নতুন মানে প্রজন্ম তৈরি হয়, তখন সেইখানে কিভাবে ক্রোমোজোমটা থাকবে? 22+XX মানে 22 জোড়া প্লাস XX, নাকি 22 জোড়া প্লাস, সরি এখানে 22 জোড়া নয়, 22টা। ঠিক আছে, দেখো আমাদের পুরুষদের মেনলি হচ্ছে 22 জোড়া, বা এটা তোমরা বলতে পারো 44টা প্লাস XY। ঠিক আছে, এরকম ভাবে ক্রোমোজোমটা থাকে। যখন এটার থেকে নতুন ক্রোমোজোম তৈরি হয়, তখন কিরকম ভাবে ভেঙে যায়? 22+X, আর একটা হচ্ছে 22+Y। ঠিক আছে, আবার এখান থেকে কি চলে আসবে? হয় 44+XY বা 44+XX। ঠিক আছে, তাহলে কিরকম ভাবে থাকে? 22+X। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি নির্বীজন পদ্ধতি পার্মানেন্ট? মানে নির্বীজন বলতে তোমার স্টেরিলাইজেশন যেটাকে বলা হয়, বাচ্চা যাতে না হয়, তো সেই কোন পদ্ধতিটা এখানে যে অপশনে রয়েছে সেটা একদম পার্মানেন্ট, আর কোনোদিনও হবে না। এক, কন্ডম ব্যবহার করা, নাকি জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা, নাকি কপারটি ব্যবহার করা, নাকি অস্ত্রোপচার পদ্ধতি। দেখো, যদি কেউ পার্মানেন্টলি চায় প্রেগনেন্সি না হওয়ার জন্য, তখন হচ্ছে কি অস্ত্রোপচার পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে টিউবাল স্টেরিলাইজেশন। টিউবাল স্টেরিলাইজেশন, এটার মাধ্যমে কি হয়? এই যে ওভারি থেকে যখন ডিমটা বেরিয়ে আসছে, ডিম্বাণুটা, তো সেটা তো ওভারিতে গিয়ে পরে পুরুষ শুক্রাণুর সাথে মিলে না, ফ্যালোপিয়ান টিউবে এসে মিশে। তো সেটাকে কেটে দেওয়াটাকে হচ্ছে অস্ত্রোপচার পদ্ধতি বা টিউবাল স্টেরিলাইজেশন। বাকি যেগুলো রয়েছে, যেমন কন্ডম ব্যবহার বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার বা কপার টি ব্যবহার, এগুলো হচ্ছে তোমার ক্ষণিক। ঠিক আছে, কিন্তু যদি পার্মানেন্টলি হয় সেক্ষেত্রে অস্ত্রোপচারটা গুরুত্বপূর্ণ। নেক্সট, যৌন প্রজননকারী জীবের ক্রোমোজোম সংখ্যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে কিভাবে বজায় থাকে? যৌন প্রজননকারী জীবের বলছে ক্রোমোজোম সংখ্যাটা কিভাবে থাকে। গেমেটের সময় ক্রোমোজোম দ্বিগুণ হয়, আমাদের তো দ্বিগুণ হয় না। জাইগোটের গঠনের সময় ক্রোমোজোম দ্বিগুণ হয়, তাও হয় না। গেমেট গঠনের সময় ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। ঠিক, যখন গেমেট তৈরি হয় তখন কি হয়? 22 জোড়াটা 22টা হয়ে যায়। ঠিক আছে, অর্ধেকটা হয়ে যায়। নেক্সট, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি একটি অস্ত্রোপচার পদ্ধতি যা পুরুষদের থেকে শুক্রাণু স্থানান্তর করতে রোধ করে? পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যেমন টিউবাল স্টেরিলাইজেশন আছে, ঠিক একই রকম ভাবে পুরুষদের ক্ষেত্রেও রয়েছে, যে এমন একটা অপারেশন রয়েছে যেটার মাধ্যমে কি হয়, যে তার বাচ্চা জন্ম, তার শুক্রাণু থেকে আর বাচ্চা জন্ম হয় না আর কি, যেটা মেন কথা আর কি। ঠিক আছে, তো সেটা কি? ফ্যালোপিয়ান টিউব অবরুদ্ধ। ফ্যালোপিয়ান টিউব অবরুদ্ধ হচ্ছে তোমার মহিলাদের ক্ষেত্রে হয়। কপারটি ঢোকানো হয়, নাকি কন্ডম ব্যবহার করা, নাকি ভাস ডিফারেন্স অবরুদ্ধ। তো দেখো পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ভাস ডিফারেন্স অবরুদ্ধ। ভাস ডিফারেন্সটা কি? দেখো এই ছবিটা তোমরা দেখো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে টেস্টিস বা স্ক্রোটাম, বা যেটাকে বলা হচ্ছে শুক্রাশয়। এখান থেকে কি হয়? শুক্রাণুটা তৈরি হয়। এই শুক্রাণুটা তৈরি হয়ে কোথায় যায়? ভাস ডিফারেন্সের মাধ্যমে গিয়ে পড়ে আবার আমাদের প্যানিসের মাধ্যমে বাইরে দিকে বেরিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে পদ্ধতি। শুক্রাণুটা পুরুষ দেহ থেকে স্ত্রী দেহে যাওয়ার এটাই হচ্ছে পদ্ধতি। ঠিক আছে, তো কি করা হয়? এই যে ভাস ডিফারেন্স রয়েছে এখানটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তার ফলে কি হয়? তার ফলে এই যে শুক্রাণুটা রয়েছে, এই শুক্রাণুটা এই পর্যন্ত এসেই আটকে থাকে, আর পেনিসের মাধ্যমে বাইরে আসতে পারে না। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স অবরুদ্ধ, যেটা পুরুষদের করা হয়। ঠিক আছে,